অগ্রাধিকার নির্ধারণে অন্তর্বর্তী সরকারের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তারেক রহমানের। বললেন, ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ, উগ্রবাদ। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। নরসিংদী থেকে সাফারে এনসিপি জুলাই পদযাত্রা। ক্ষমতা এলে চাঁদাবাজ নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার প্রত্যয় নাহিদ ইসলামের। ভূমিদস্যুরা রয়েছে, সন্ত্রাসীরা রয়েছে, চাঁদাবাজ রয়েছে, আমরা তাদেরকে বিতাড়িত করতে চাই। সংসদ নির্বাচনে গাজীপুরে বাড়ছে একটি আসন, কমবে বাগেরহাটে। সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত খসড়ায় ইসির নীতিগত অনুমোদন। পুঁজিবাজারে সালমান এফ রহমানকে আজীবন নিষিদ্ধ, 100 কোটি টাকা জরিমানা। অর্থ লুটের অভিযোগে সাবেক মন্ত্রী জাভেদ ও নাবিল গ্রুপের বিরুদ্ধে মামলা। সংসদে নারী প্রতিনিধিত্ব সহ নানা ইস্যুতে ঐকমত্য কমিশনে ম্যারাথন আলোচনা। ডেমোক্রেসি ডায়াসের অনুষ্ঠানে সরকারকে এক্সিট নিয়ে ভাবতে বললেন ডক্টর দেবপ্রিয়। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আসত গুম খুনের নির্দেশ। রাজ সাক্ষী চৌধুরী মামুনের স্বীকারোক্তি। রাতের ব্যালট ভরার আইডিয়া ছিল সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির। রাতের বাংলাদেশে ছাড়াও থাকছে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র নেতা রিয়াদের ঢাকার বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার। রাতারাতি উত্থান আর ধরা পড়ার খবরে হতবাক গ্রামের মানুষ। অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অগ্রাধিকার নির্ধারণে সরকার বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। নারকীয় আশুলিয়া স্মরণে এক অনুষ্ঠানে তারেক রহমান সরকারের ভুল সিদ্ধান্তে উগ্রবাদ ও ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার শঙ্কা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারে অগ্রগতি থাকলেও শেখ হাসিনা ও দোসরদের বিচার দৃশ্যমান নয়। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে জুলাইয়ের সাহসী সন্তানরা, যাদের 5 জন আগেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, আহত 1 জন তখনও বেঁচে ছিলেন। সেই রক্তমাংসের 6 জনকে কি বর্বরভাবে আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করার চেষ্টা। জুলাইয়ে এমনই ভয়ঙ্কর নির্মমতায় মেতে উঠেছিল পতিত সরকার। মঞ্চে আশুলিয়ার সেই নিষ্ঠুর হত্যাযজ্ঞকে প্রতীকী উপস্থাপন করে ঢাকা জেলা বিএনপি। জুলাই অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসা মাঠে নারকীয় আশুলিয়াকে স্মরণ করে সমাবেশের আয়োজন করে বিএনপি, যেখানে হতাহতদের পরিবারের বর্ণনা সৃষ্টি করে আবেগঘন পরিবেশ। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে বিভিন্ন অডিও বক্তব্যে আবারও বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন শেখ হাসিনা, তাই বিচার বিলম্বের সমালোচনা করেন তিনি। এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কয়েকজন মানুষের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিতে 1.5 দশকের আন্দোলন কিংবা অভ্যুত্থান ঘটেনি। জনগণ রাষ্ট্র ও সংস্কারে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করেছে। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে।
তারেক রহমান বলেন, জনগণের ক্ষমতায়নের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। বলেন, ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হবার জন্য ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। ক্ষমতা এলে আশুলিয়ায় হতাহতদের স্মরণে স্মারক নির্মাণে আশ্বাস দেন তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করে সম্মান জানানো হয় শহীদ পরিবারগুলোকে। একটি পিকআপ, জ্বলন্ত সেই সব পোড়াদেহ আর আত্মচিৎকার। ঠিক গেল বছরের 5ই আগস্টে যেন স্মরণ করল ঢাকা জেলা বিএনপি, যেখানে 5 আগস্টে সেই আন্দোলনকালীন সময়টায় নৃশংসভাবে, নির্মমভাবে পুলিশের ভ্যানে পুড়িয়ে হত্যা করা হয় 6 জনকে। বিএনপি এই কর্মসূচি থেকে বলছে, গেল 16 বছর ধরে দলটি যে নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছে কিংবা ভয়াবহ দমন পীড়নের মধ্য দিয়ে গিয়েছে, তারই যেন এক ধরনের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল জুলাই অভ্যুত্থানে। সেই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি আরও একবার পুনর্ব্যক্ত করা হলো জুলাইয়ের অভ্যুত্থানকে স্মরণ করে বিএনপির এই কর্মসূচি থেকেও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, আশুলিয়া, সাভার। জেলায় জেলায় পথসভায় যে অভূতপূর্ব সাড়া মিলেছে তাতে স্পষ্ট আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে এনসিপি। নরসিংদীতে পথসভায় এমনটা বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, বিচার সংস্কার আর নতুন সংবিধানের দাবিতে 3 আগস্ট শহীদ মিনার থেকে ঘোষণা হবে নতুন বাংলাদেশের ইশতেহার। আর দিনের শেষ কর্মসূচিতে সাভারে পথসভা করছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। উত্তরাঞ্চল থেকে শুরু, পরে মাস জুড়ে দেশে বিভিন্ন পথে প্রান্তরে পথসভা, গণসংযোগ, অবশেষে শিল্পনগরী সাভারে জাতীয় নাগরিক পার্টি। পথসভায় কথা বলেন দলের আহ্বায়ক সহ অন্য নেতারা। সরকারি যে চাকরির ক্ষেত্রে কোনো ঘুষ, পদ পদবীর যে বাণিজ্য, সেই বাংলাদেশে যাতে আমাদের ফেরত যেতে না হয়। এর আগে নরসিংদী পৌরসভা গেট এলাকায় পথসভা করে এনসিপি। দলের আহ্বায়ক বলেন, ছাত্র নেতারা এনসিপির সদস্য নয়, বরং গণ অভ্যুত্থানের শক্তি। তবুও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। জানান, বিচার সংস্কার আর নতুন সংবিধানের দাবিতে 3 আগস্ট শহীদ মিনার থেকে ঘোষণা হবে নতুন বাংলাদেশের ইশতেহার। দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। গণ অভ্যুত্থানকে শক্তিশালী করতে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা জড়ো হব 3রা আগস্ট শহীদ মিনারে, এবং শহীদ মিনার থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে। এ সময় কথা বলেন দলের অন্য নেতারাও। ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বিএনপি, ছাত্রদল, যুবদল, এবি পার্টি, গণ অধিকার থেকে বাংলাদেশে যেই সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের সাথে আসুন। আমরা সংস্কারের সনদে ঘোষণা করি, আমরা বাংলাদেশের একটি ঘোষণাপত্র দেই। আমরা প্রত্যেকটা জেলায় ঘোষণা দিয়েছি, দিল্লি না নরসিংদী, দিল্লি না ঢাকা, দিল্লি না পাবনা, দিল্লি না জয়পুরহাট, আমাদের প্রত্যেকটা জেলা আমাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে সামনের দিনে। পথসভায় রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার ফের তুলে ধরেন এনসিপির নেতারা। আমরা সেই তাহমিদ গাছকে স্মরণ করছি। আমরা আমাদের 22 জন শহীদকে, এই নরসিংদীর শহীদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 39টি আসনে সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। যে কোনো সময় গ্যাজেট প্রকাশ হবে। 10 আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণের পরে হবে শুনানি। আর সেসব নিষ্পত্তি শেষে সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সংসদ নির্বাচনে গাজীপুরে 1টি আসন বাড়বে, বাগেরহাটে কমবে 1টি।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আইনবিধি পরিবর্তন সহ সকল প্রস্তুতি গুছিয়ে আনছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ৩০০ সংসদীয় আসনের সীমানা নির্ধারণে গঠিত বিশেষায়িত কমিটির প্রতিবেদন চূড়ান্ত হয়। কারিগরি কমিটি ৪২টি আসনে পরিবর্তনের আবেদন করে। বুধবার এই বিষয়ে ব্রিফিংয়ে ৩৯টি আসনের সীমানার খসড়া চূড়ান্ত অনুমোদনের তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। জানান, আসনগুলোর জনসংখ্যা ও ভোটার সংখ্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আসন প্রতি ভোটার পড়েছে গড়ে ৪,২০,৫০০-র মতো। ১, ২ ও ৩ আসন বিশিষ্ট জেলায় কোনো পরিবর্তন হয়নি। বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালিসিস করে তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে। সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কোনো অভিযোগ আপত্তি থাকলে ১০ আগস্ট পর্যন্ত তা গ্রহণ করা হবে। এরপর শুনানি হবে। ২০২১-এর যে ডিলিমিটেশন আইন, সেই ডিলিমিটেশন আইনে জনসংখ্যার একটা বিষয় আছে, ভৌগোলিক অবস্থার বিষয় আছে, প্রশাসনিক ব্যবস্থার বিষয় আছে। এই ক্রাইটেরিয়াতে গিয়ে আমাদের ইচ্ছা ছিল যে সবকটা আসন আমরা ফেরত দেওয়ার চেষ্টা করেছি জানে প্রাণে, মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল। কিন্তু ওই ক্রাইটেরিয়াতে আমরা মানে কি টেকনিক্যাল কমিটি এই ক্রাইটেরিয়াতে তারা ওইটা দিতে পারেনি। ইসি জানায় ২৫০ আসনের বিষয়ে সীমানা পুনর্নির্ধারণের কোনো আবেদন না থাকায় সেগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। পুঁজিবাজারে বন্ড ইস্যুতে প্রতারণা এবং জালিয়াতির দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা এবং ছেলে শায়ান এফ রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একই সাথে তাদেরকে পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কমিশন সভায় সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতকেও আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যুতে বড় ধরনের অনিয়ম, জালিয়াতি এবং প্রতারণার প্রমাণ পেয়েছে পুঁজিবাজার অনুসন্ধান এবং তদন্ত কমিটি। কোম্পানি নিবন্ধনের কিছুদিনের মধ্যেই বন্ড ইস্যুর আবেদন করে শ্রীপুর টাউনশিপ। ২০২৩ সালের জুনে ১৫০০ কোটি টাকা অভিহিত মূল্যে এবং ১,০০০ কোটি টাকা ইস্যু মূল্যে এই বন্ডের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। বন্ডটি শ্রীপুর টাউনশিপ ইস্যু করলেও আইএফআইসি আমার বন্ড নামে বিজ্ঞাপন প্রচার করা হয়। এর মাধ্যমে ধোঁকা দেয়া হয়েছে বিনিয়োগকারীদের, যা বড় ধরনের প্রতারণা বলে মনে করে বিএসইসি। এ কারণে এর সাথে সম্পৃক্ত সালমান এফ রহমান, ছেলে শায়ান এফ রহমান সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কমিশন সভায়। এই যে প্রচার আইএফআইসি আমার বন্ড, এটা বিনিয়োগকারীদেরকে প্রতারিত করেছে। এই প্রচারণায় যারা প্রভাবিত করেছে তাদের বিরুদ্ধে এটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এফআইসি ব্যাংক পিএলসি এর তৎকালীন চেয়ারম্যান মিস্টার সালমান ফজলুর রহমানকে ১০০ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা এবং পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ডের বিষয়ে আরও তদন্ত করার কথা জানিয়েছে বিএসইসি। আইন লঙ্ঘনের প্রমাণ পেলে কোম্পানি এবং জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যে বন্ড ইস্যু হলো, টাকা নিল, কোথায় ব্যবহার করছে, প্রজেক্ট ইত্যাদি, এর সাথে আমার ট্রাস্টি আলাদা কার কি ভূমিকা ছিল, সেগুলো কিন্তু আরও তদন্ত হবে, সেইগুলোর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। বেক্সিমকোর ৩,০০০ কোটি টাকার গ্রিন সুকুক বন্ডের অনুমোদনের ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। বন্ড অনুমোদনে ক্ষমতার অপব্যবহার করাই বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামকে পুঁজিবাজারে আজীবনের জন্য এবং কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সুকুকের বিষয়েও শুধুমাত্র একটা অংশ এখানে এসছে যে এটা অনুমোদন প্রক্রিয়ায় যে অনিয়ম ছিল সেই সংক্রান্ত সিদ্ধান্তটা হয়েছে। বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম পুঁজিবাজার আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা এবং তৎকালীন কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ ৫ বছরের জন্য পুঁজিবাজার অবাঞ্ছিত ঘোষণা করা। বেক্সিমকোর গ্রিন সুকুক বন্ডের বিষয়ে বিস্তারিত তদন্তের সিদ্ধান্ত হয়েছে কমিশন সভায়। অনিয়ম এবং আইন লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ইসলামী ব্যাংকের 950 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আর তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে। এদিকে ইউসিবি ব্যাংকের 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 28 জনের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। বাংলাদেশের ভোগ্যপণ্যের অন্যতম ব্যবসায়ী নাবিল গ্রুপ রাজশাহী কেন্দ্রিক ব্যবসা হলেও ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের ঘনিষ্ঠতার সুবাদে পতিত আওয়ামী লীগ আমলে আলোচনায় আসে গ্রুপটি। সে সময় ইসলামী ব্যাংক থেকে প্রায় 7,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। নামে বেনামে ঋণ নেয় 13,500 কোটি টাকা। এরপরও ছিল ধরাছোঁয়ার বাহিরে। তবে শেখ হাসিনার পতনের পর গ্রুপটি ঋণ জালিয়াতির অনুসন্ধানে টাস্কফোর্স গঠন করে দুদক। এ সংক্রান্ত তদন্ত টিমের অনুসন্ধানে উঠে আসে এস আলমের দখল করা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা। দুদক বলছে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়ার অভিযোগে নাবিল গ্রুপের বিরুদ্ধে প্রথম দফায় 950 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিনুল ইসলাম ওরফে স্বপনের সম্পর্কীয় মামা এবং তার কর্মচারী, এই কর্মচারীদের নামে মার্কেট মাস্টার অ্যানালাইজার নামেও ভুয়া প্রতিষ্ঠান খুলে এবং এই প্রতিষ্ঠানের অনুকূলে ক্রয় বিক্রয় দেখিয়ে 950 কোটি টাকা ঋণ ব্যাংক থেকে অনুমোদন করিয়ে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয়েছে। অন্যদিকে ইউসিবি ব্যাংক থেকে কাগুজে প্রতিষ্ঠানের নামে 15 কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 28 জনের বিরুদ্ধে। কর্মচারীকে মালিক সাজিয়ে হস্তান্তর করা হয় এই টাকা। আরামিক সিমেন্ট ও আরামিক থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ব্যাংক হিসাবে ঋণের অর্থ আনয়নপূর্বক মানি লন্ডারিং অপরাধ সংগঠনের অপরাধে জনাব সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমিলা জামান সহ মোট 28 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের বিরুদ্ধে মামলা হয়েছে 2.25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে। সম্পদের হিসাব চাওয়া হয়েছে তার পরিবারের সদস্যদেরও। এছাড়া রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নারায়ণগঞ্জের 2,500-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়াকে। তার বিরুদ্ধে 14,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশ দেখছেন, একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের এক্সিট পলিসি নিয়ে ভাবনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, যতটুকু সংস্কার না করলেই নয়, সেটুকুই করে বাকি কাজ সংসদের জন্য রেখে দেওয়া উচিত। এছাড়া অন্যান্য বিশিষ্ট নাগরিকরা সরকারকে সংস্কারের নামে সময়ক্ষেপণ না করার পরামর্শও দেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের। ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সংখ্যানুপাতিক নির্বাচন শীর্ষক সেমিনার, যেখানে অংশ নেন শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। এই সরকারের অধীনে নির্বাচনটা কিভাবে নিরপেক্ষ হবে? আলোচনায় গুরুত্ব পায় সরকারের সংস্কার নীতি ও আগামী নির্বাচন। বিশিষ্ট নাগরিকরা মনে করেন, দ্রুত নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। যেটুকু চাপাতে পারবে না অত কিছু মুখে নিও না। সংস্কার চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে, অনেক সরকার পরের সরকার করবে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা, এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে। যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। বিএনপির এখন উচিত হবে যে দাবি দেওয়া, যে ডিসেম্বর থেকে যাবে, ফেব্রুয়ারিতে গেছিলাম, ডিসেম্বর থেকে অক্টোবরে আসলাম, অক্টোবরে নির্বাচন দিতে হবে। সম্প্রতি 3 দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, যেখানে 5 আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আসবে বলে কয়েকটি দল দাবি করলেও সরকারের তরফ থেকে অস্বীকার করা হয়। সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, ঘোষণা না এলে কর্মসূচি দেয়ার। যে তারিখটা প্রধান উপদেষ্টা আমাদেরকে দিয়েছিলেন, পরিষ্কার সামনে বসে, তারপর থেকে তার লোকজন যেটা নিয়ে একটা ধান্দাবাজি শুরু করেছে। অগস্টের 5 তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন, তাহলে নির্বাচনের জন্য আমাদের শক্ত
প্রোগ্রামস নিতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো, আমার কাছে বিং আ পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল, বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না। আগামীতে কোনো ডেমোক্রেটিক সরকার যদি এই দেশে আসে, তারা চিন্তা করতে পারে যে এই ধরনের ম্যাসিভ চেঞ্জ তারা করবে কি করবে না। পরে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকুই সংস্কার করতে হবে। এই দেশের সংস্কার করার যে আসল অধিকার সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারেরই আছে। একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে যেটা আছে, এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এসেছে। সেমিনারে বেশিরভাগ বক্তা সরকার ও সরকার প্রধানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। আমরা ঐক্যমতে আসতে পারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। চার্টার বা জাতীয় সনদ তৈরি করা। জুলাই সনদ নিয়ে ধোঁকা দেওয়ার সাহস কোনো রাজনৈতিক দলের নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি কথা বলেছেন। এদিকে নারী আসন সহ এখনো 14টি বিষয়ে একমত হতে পেরেছে কমিশন এবং বৃহস্পতিবারের আলোচনায় সব বিষয় নিষ্পত্তি হবার আশাবাদ ব্যক্ত করেছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের আলোচনা ছিল আজ, যেখানে প্রাধান্য পায় সংসদে নারী প্রতিনিধিত্ব, জুলাই সনদের বাস্তবায়ন। বিকেলের বিরতিতে রাজনৈতিক দলের প্রতিনিধিরা নারী আসন বৃদ্ধির ব্যাপারে নিজেদের সম্মতির ব্যাপারে জানান। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার ব্যাপারেও তারা জোর দেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদের খসড়া নিয়ে শতভাগ একমত দলটি, দু একটি জায়গায় শব্দগত পরিবর্তনের প্রয়োজন, আর সবার স্বাক্ষর সহ একটি সনদ তৈরি হবে সেটা সবাই জানবে বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমদ। এ নিয়ে ধোঁকা দেওয়ার সাহস কোনো রাজনৈতিক দলের নেই বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আগামীকালের মধ্যে সব সিদ্ধান্তের ব্যাপারে জানানোর আশাবাদ ব্যক্ত করেন। 2018 সালের নির্বাচনে রাতেই ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির। সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশনা, আর এমন তথ্য উঠে এসেছে তারই দেয়া জবানবন্দিতে। সাবেক আইজিপি ও র্যাবের ডিজি বলেছেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের মতো সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, আর নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। 2008 সালে ক্ষমতায় আসার পর টানা 15 বছর দেশ শাসন করে জুলাই অভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। শেষ মুহূর্তে ক্ষমতা আঁকড়ে থাকার মরিয়া চেষ্টায় নজিরবিহীন দমনপীড়নে প্রাণ হারায় প্রায় 1500 মানুষ। সরকার পতনের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন এমপি, মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী সরকারি কর্মকর্তা গ্রেফতার হন। এদেরই একজন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় রাজসাক্ষী হয়েছেন। তবে রাজসাক্ষী হওয়ার আগে গত মার্চে সিএমএম আদালতে জবানবন্দি দেন চৌধুরী মামুন, যেখানে উঠে আসে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের নানান অপকর্মের ইতিহাস। জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীও। অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে কাজ করত বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা। জবানবন্দিতে চৌধুরী মামুন আরও জানান, দীর্ঘদিন গুম থাকা ব্যারিস্টার আরমানকে রাখা হয় র্যাবের টিএফআই সেলে। বিষয়টি তাকে জানিয়েছিলেন সাবেক আইজিপি ও একসময়ের র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। মামুন দাবি করেন, র্যাবের মহাপরিচালক হবার পর সব জেনেও কোনো ব্যবস্থা নিতে পারেননি তিনি। চৌধুরী মামুনের স্বীকারোক্তিতে উঠে আসে 2018-এর বিতর্কিত নির্বাচনের বিষয়টি। চৌধুরী মামুন বলেন, 2018 সালের নির্বাচনে রাতেই ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির। সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশনা। বাস্তবায়নে ও সহায়তায় যুক্ত করা হয় ডিসি, ইউনো, এসিল্যান্ড, পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের। আর এই রাজনৈতিক ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তাদের মিলত বিপিএম, পিপিএম পদক। এ সময় চৌধুরী মামুন তুলে ধরেন পুলিশে গোপালগঞ্জের প্রাধান্য। বলেন, ঢাকায় বেশিরভাগ কর্মকর্তা ছিলেন গোপালগঞ্জের। তারা ঊর্ধ্বতনের কমান্ড মানতেন না, তাদের নিয়ন্ত্রণ করত এডিশনাল আইজিপি মনিরুল ইসলাম ও পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তবে এই দুইজনের মধ্যেও ছিল দ্বন্দ্ব, তারা নিজেদের গ্রুপ মেনটেন করতেন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে
3টি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন হাসপাতালেই ভর্তি আছেন। রাতে এই তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক নজরুল ইসলাম। জানিয়েছেন, শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আজ জামায়াত আমিরের করোনারি এনজিওগ্রাফি করা হলে হার্টে 3টি ব্লক ধরা পড়ে, আর এরপরে চিকিৎসকরা তার হার্টের সার্জারি করার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার সার্জারির বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন বলে জানান জামায়াত আমিরের ব্যক্তিগত সেক্রেটারি নজরুল ইসলাম। করা হয়েছে, এনজিওগ্রামের 3টা মেজর ব্লক থাকায় ডাক্তার পরামর্শ দিচ্ছেন যে বাইপাস সার্জারি করা। এটাই হচ্ছে আর কি। হাসপাতালে আছে এনজিওগ্রাম হয়েছে হিসাবে আর কি, মানে একদিন হাসপাতালে থাকার পরামর্শ ডাক্তারদের, এই যে হাসপাতালে কালকে হয়তো সিদ্ধান্ত হবে মানে সার্জারি কবে কোথায় করানো হবে আর কি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান দলটির যুগ্ম আহ্বায়ক। বলেন, ভোটাধিকার নিয়ে ইসি থেকে কোনো আপডেট পাচ্ছেন না প্রবাসীরা। ইসি যেন 2 সপ্তাহ পর পর অনলাইনে ব্রিফিং করে সে বিষয়ে অনুরোধ জানিয়েছে এনসিপি। যে দেশগুলোতে নিবন্ধন শুরু হয়েছে সেখানে অনেকেরই এনআইডি নেই, তারা জানেন না কিভাবে এনআইডি করবে। 14 আগস্টের মধ্যে সংক্রান্ত দিক নির্দেশনা সম্বলিত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে এনসিপি। সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আমাদেরকে জানান এই আগস্টের 14 তারিখের মধ্যে, যে রোডম্যাপের মাধ্যমে তারা জানাবেন যে সারা বিশ্বের বিভিন্ন দেশে যারা আছেন, যারা এখনও এনআইডি নাই, যারা এখনও ভোটার হিসাবে নিবন্ধিত না, তারা যেন তাদের নিকটস্থ কোন সেন্টারে যেয়ে কোন প্রক্রিয়া ফলো করে তারা নিবন্ধিত হতে পারেন, যাতে করে তারা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। এলাকাবাসী টাকা তুলে আব্দুর রাজ্জাক রিয়াদকে নোয়াখালী থেকে ঢাকায় পাঠিয়েছিল উচ্চশিক্ষার জন্য। হতদরিদ্র বাবা মা আগের মতোই আছে, কিন্তু রাতারাতি বদলে গেছে রিয়াদের জীবন। অভাব অনটনের সংসারে এখন হঠাৎই অতি সচ্ছলতা। 1 বছরে টিনের ঘরের জায়গায় পাকা দালান উঠছে। গুলশানে চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর মঙ্গলবার রাতে রিয়াদের ঢাকার বাসা থেকে পুলিশ 2,25 লাখ টাকার চেক উদ্ধার করেছে। চাঁদাবাজির ঘটনায় আর কে জড়িত সে বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগ ওঠে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর বিরুদ্ধে। শাম্মী আহমেদের স্বামীর কাছে 50 লক্ষ টাকা চাঁদার দাবি ও 10 লাখ টাকা আদায়ের অভিযোগ আনা হয় দুজনের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় স্বর্ণালঙ্কার দাবি করলে আইনের আশ্রয় নেয় শাম্মীর পরিবার। ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনটির আরও 4 সদস্যকে। 5 আগস্টের পর থেকেই রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল প্রায় নিয়মিত। বছর না ঘুরতেই নোয়াখালীর গ্রামের বাড়িতে টিনের ঘর ভেঙে তোলা হয় পাকা দালান। ব্যাপক পরিবর্তন আসে চলাফেরা আর আচরণে। রাতারাতি এমন উত্থানে হতবাক তার এলাকার লোকজন। গত 8-9 মাসের ভিতরে সে যেমন আলাউদ্দিনের চেরাগের মতো সে ফুরফুর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঘর দরজা করছে, জায়গা জমি করতেছে, ব্যাংক বিলিজ আছে। সে কোথায় হয়েছে সেটা আমরা জানি না, এবং আমাদের যে গর্বের বিষয়টা ছিল তারে নিয়ে সে তো আমাদের এই গর্বটারে বিলীন করে দিচ্ছে। তো সে ছেলেটি মেধাবী ছিল এবং এলাকা বিত্তবানদের সহযোগিতা সে পড়াশোনা করেছে, দারিদ্র পরিবার থেকে সে বেড়ে ওঠা। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে আমরা এলাকাবাসী এটা মোটেই কাম্য নয় এবং বোধগম্য নয়। ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করতো, সবাই হয়তো 500-1000 খুঁজে বিচারি দিত, এরকম অবস্থায় মনে করেন তার পড়ালেখা করাইতো। তাদের আমার কিছুই ছিল না, ঠিক আছে। এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে। বুধবার সকালে পুলিশের ব্রিফিংয়ে উঠে আসে রিয়াদের চাঁদাবাজির বিষয়টি। রিয়াদের ঢাকার বাসা থেকে চেক উদ্ধারের খবর জানায় পুলিশ। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25 লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আগেই যদি ইনফর্ম করতে হয় তো পরবর্তী অপরাধগুলো ঠেকানো যেত। এই চাঁদাবাজিতে রিয়াদ ছাড়া আর কে জড়িত
তা জানতে কাজ চলছে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। আসলে এখানে যারা জড়িত ছিল আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা, আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। এই ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা হয়েছে। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্র মেরামতের যে সুযোগ এসেছে সেটা নষ্ট হলে আগামী কয়েক দশকেও এই সুযোগ আর আসবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, বিচার বিভাগে রাজনৈতিক সরকারের খানিকটা প্রভাব থাকে, এটা অস্বাভাবিক কিছুই নয়। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ 2025-এর খসড়ার উপর মতবিনিময় সভায় তিনি বলেন, দেখা যায় তত্ত্বাবধায়ক সরকার আইন করে, পরে রাজনৈতিক সরকার তা বাতিল করে, তাই এই আইন চূড়ান্তের পূর্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। আলোচনায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশে গত 15 বছরে বিচার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, যারা দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে কাজ করেননি বলেও মন্তব্য করেন তিনি। এত ত্যাগ, এত রক্তক্ষয়ের পর এবার যে আমাদের রাষ্ট্র মেরামতের সুযোগ এসছে, আমাদের যে একটু সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি, আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাবো না। বিচার ব্যবস্থা তার সেই ভেঙে পড়া অবস্থার থেকে বের হয়ে আসতে পারে এবং সেখানে স্বাধীনভাবে কাজ করতে যেন পারেন, সেই লক্ষ্যেই এটা করা হচ্ছে। 5 আগস্টের পর যে সকল প্রতিষ্ঠান বিজ্ঞাপন প্রচার করে চ্যানেলগুলোকে পাইরেসি করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কোঅবের নবনির্বাচিত সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল। বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 2025 থেকে 27 চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। দীর্ঘদিন ধরে যে বেআইনি কার্যকলাপ এবং পাইরেসি বন্ধে সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও এই সেক্টরে যেসব সমস্যা আছে সেগুলো সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন নবনির্বাচিত এই সভাপতি। যারা 5 আগস্টের পট পরিবর্তনের পরে যে সকল প্রতিষ্ঠান অবলীলায় দোর্দণ্ড প্রতাপে বিজ্ঞাপন প্রচার করে এই চ্যানেলগুলোকে পাইরেসি করছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করেন, অন্যথায় আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ ও নভেম্বরে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে শেষ হলো ৫ম বিওএ জেনারেল অ্যাসেম্বলি। আর্থিক জটিলতা কমিয়ে আনতে সভায় একসাথে 3 বছরের বাজেট পাশের আলোচনা করা হয়। এছাড়া ময়মনসিংহের ত্রিশালে 173 একর জায়গায় অলিম্পিক ভিলেজ নির্মাণে সকলের সহযোগিতা চান বিওএ সভাপতি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা ছিল, গুঞ্জন ছিল আগাম নির্বাচনেরও। তাই সবার চোখ ছিল বুধবারের বহুল কাঙ্ক্ষিত জেনারেল অ্যাসেম্বলির দিকে। প্রায় 2 বছর পর হওয়া এবারের অ্যাসেম্বলিতে হালনাগাদ করা 89 জন কাউন্সিলর অংশ নেন। 25 বছর আগের করা সংস্থাটির গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এসেছে গঠনতন্ত্রের খসড়া প্রস্তাব প্রণয়ন করার বিষয়টি। এই বছরই এই উইদিন 3 মান্থসের মধ্যেই ইসি কমিটির মিটিং হবে এবং এই ইলেকশনের আগে আরেকটা এজিএম হবে। বর্তমান কার্যনির্বাহী কমিটির অধিকাংশের কার্যমেয়াদ শেষের পথে, তাই চলতি বছর নভেম্বরে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। আমাদের যে এজেন্ডা আমরা পেয়েছিলাম, পুরো এজেন্ডা অনুযায়ী প্রত্যেকটা আইটেম আলাপ আলোচনা হয়েছে, ডিসকাশন হয়েছে, প্রপোজাল হয়েছে, পাস হয়েছে এবং শেষে গিয়ে সভাপতি ইলেকশন নিয়ে যখন বলছেন, ইলেকশনটা একটা প্রপোজাল আছে, এটাকে মাস 2 আগানো যায় কিনা। বিকজ এটা ইলেকশন আগানোতে তো সহজ না, এটার সাথে অনেক কিছু জড়িত থাকে। তো ওনারা বিওএ এই প্রপোজালটা কনসিডার করবে এবং ওনারা দেখবে কি করা যেতে পারে। আর্থিক জটিলতা কমিয়ে আনতে এখন থেকে 3 বছরের বাজেট একসঙ্গে পাশ করার প্রস্তাব করা হয়। এছাড়া ময়মনসিংহের ত্রিশালে 173 একর জায়গায় অলিম্পিক ভিলেজ নির্মাণে সকলের সহযোগিতা চাওয়া হয়। অলিম্পিক ভিলেজ হওয়ার কথা, যেটা সেনাবাহিনী, অলিম্পিক অ্যাসোসিয়েশন আর গভর্নমেন্ট একসাথে মিলে করতেছে, ওখানে একটা প্রপোজাল আসছে যে অলিম্পিক হইতে আমরা 20 কোটি টাকা কাজ শুরু করার জন্য
হয়তো অনুমোদন দিতেই হবে, তো প্রাক অনুমোদন টাইপ এটা দিয়ে দেওয়া হয়েছে। কার্যনির্বাহী কমিটিতে বিওএ অ্যাথলিট কমিশনের একজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়, সঙ্গে পাশ করা হয় 2024-25 সালের বাজেট। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ইউক্রেনের জাপোরঝিয়া অঞ্চলের কারাগারে রুশ বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। এই হামলায় নিহত হয় এক গর্ভবতী নারী সহ মোট 16 জন কারাবন্দী, কমপক্ষে 35 জন আহত হয়। মস্কোর দাবি, হামলা টার্গেট করা হয় ইউক্রেনের বিমান ঘাঁটি, ড্রোন প্রস্তুতকারী কারখানা, ট্রেনিং সেন্টার সহ বেশ কিছু স্থাপনা। এছাড়া ফ্রন্ট লাইনে ইউক্রেন সেনাদের অবস্থান সহ রুশ হামলার টার্গেট হয় দেশটির অন্তত 142টি ভাড়াটে সেনাদের আস্তানা। বড় পরিসরে হামলার পর নিজেদের কৌশলে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে কিয়েভ। শক্তিশালী প্রতিরক্ষা বলয় গড়ে তুলে রুশ বাহিনীকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এ ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকবেন।